আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। তোমাদেরকে চাঁদপুর সদর ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শওকত হোসেন, সহকারী শিক্ষক, আমানকর্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর, চাঁদপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছো এবং সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনারাও যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছেন, সবাই শেয়ার করে আজকের এই ক্লাসটি সবাইকে দেখার সুযোগ করে দেন। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি তোমাদেরকে। শিক্ষার্থীরা, আমি ক্লাসের শুরুতেই একটি বিষয় নিয়ে দুই একটি কথা বলবো। সেটি হলো, তোমরা জানো বর্তমান সময়ে আমাদের সমাজে একটি ব্যাধি মারাত্মকভাবে বেড়ে গেছে। তোমরা কি বলতে পারো সেই ব্যাধিটির নাম কি? সেই ব্যাধিটি হলো মাদক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মাদকের কারণে বর্তমানে উঠতি বয়সের যে ছেলেমেয়েরা, তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তারা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তারা নিজেদেরকে নানা খারাপ কাজে জড়িয়ে ফেলছে। ফলে সমাজে উঠতি বয়সের ছেলে মেয়েদের দ্বারা কিশোর গ্যাং, নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের দিনে আমরা শপথ করি, আমরা সবাই মাদক থেকে দূরে থাকব, আমরা সবাই মাদককে বর্জন করব, আমরা সবাই মাদককে না বলবো। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ক্লাস করব নবম দশম শ্রেণী আইসিটি বিষয় নিয়ে, অধ্যায় পঞ্চম নিয়ে। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। শিক্ষার্থীরা দেখো, স্ক্রিনে কিন্তু আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছি আমরা? যে একজন লোক তার স্ক্রিন ব্যবহার করে সে কোনো কিছু কি করছে, এই তো বলতে পারছো, উপস্থাপনা করছে। তাহলে উপস্থাপনা বা প্রেজেন্টেশন করছে, তাই না শিক্ষার্থীরা? ইয়েস। পরের যে ছবিটা দেখতে পাচ্ছ, সেখানে কি দেখতে পাচ্ছ? গুগল প্লে স্টোর। শিক্ষার্থীরা, এই গুগল প্লে স্টোর এটা কি তোমরা বলতে পারো? ইয়েস, এটা একটা সফটওয়্যার। বা গুগল প্লে স্টোর থেকে আমরা কি করতে পারি? সফটওয়্যার ডাউনলোড করতে পারি। তাহলে শিক্ষার্থীরা, এই যে প্রেজেন্টেশন এবং সফটওয়্যার, এই দুইটা জিনিস থেকে কি তোমরা অনুমান করতে পারো যে আজকে আমাদের পাঠের বিষয়টা কিংবা পাঠের শিরোনামটা কি হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই এতক্ষণ তোমরা অনুমান করতে পেরেছ। আজকে আমাদের পাঠের শিরোনাম হলো প্রেজেন্টেশন সফটওয়্যার। সবাই খাতার মধ্যে আজকের এই পাঠের শিরোনামটা লিখে ফেলো এবং তোমাদের যে নির্ধারিত তথ্য যোগাযোগ প্রযুক্তি বই আছে, সেই বইয়ের পঞ্চম অধ্যায় খুলে ফেলো। শিক্ষার্থীরা, তোমাদের খাতায় লিখে ফেলো যে আজকের পাঠের বিষয়টা হলো প্রেজেন্টেশন সফটওয়্যার। শিক্ষার্থীরা, তোমরা যদি আজকের এই পাঠে মনোযোগী হও, তোমরা যেই বিষয়গুলি আজকে শিখতে পারবে সেই বিষয়টা হলো, প্রথমত তোমরা প্রেজেন্টেশন কি তা বলতে পারবে। দ্বিতীয়ত যেটা শিখতে পারবে সেটা হলো পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম কিভাবে ওপেন করবে, সেই তোমরা সরাসরি পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম ওপেন করা শিখতে পারবে, ওপেন করতে পারবে। তৃতীয়ত যেটি করতে পারবে সেটি হলো নতুন স্লাইড তোমরা তৈরি করতে পারবে। তো এই তিনটি বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো শিক্ষার্থীরা। তো চলো আমরা আমাদের মূল পাঠে যাই। প্রথমে জানবো আমরা প্রেজেন্টেশন কি কিংবা প্রেজেন্টেশন সফটওয়্যার কি। শিক্ষার্থীরা, বর্তমান যুগ হলো তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার যুগ। বর্তমান সময়ে জাতীয় কিংবা আন্তর্জাতিকভাবে যে গবেষকরা আছেন, শিক্ষাবিদরা আছেন কিংবা সমাজকর্মীরা আছেন, তাদের কাছে এই তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য বা তথ্যের অবাধ প্রবাহ কিংবা ব্যবহারটা একটা মারাত্মক গুরুত্ব লাভ করেছে। তো এই সবার জন্য এই তথ্যের অবাধ ভান্ডার নিশ্চিত করার জন্য কিংবা সহজলভ্য করার জন্য নিয়মিতভাবেই কিন্তু সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা এগুলো আয়োজন করা হচ্ছে। তো এই যে নিয়মিতভাবে সভা, সেমিনার, সিম্পোজিয়াম এগুলো আয়োজন করা হচ্ছে, এখানে কিন্তু বিভিন্ন ব্যক্তিরা
নিজেদের সম্পর্কে, নিজেদের গবেষণা সম্পর্কে, নিজেদের প্রতিষ্ঠান সম্পর্কে অনেক তথ্য সেখানে উপস্থাপন করছে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে এটাই হলো পয়েন্ট, যে এই যে বিভিন্ন সভা সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়ামে তারা যে নিজেদেরকে কিংবা নিজেদের সম্পর্কে কিংবা নিজেদের প্রতিষ্ঠান সম্পর্কে কিংবা নিজেদের গবেষণা সম্পর্কে এই যে তথ্য উপস্থাপন করছে, সেটাই হলো প্রেজেন্টেশন বা উপস্থাপন। তাহলে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই প্রেজেন্টেশন কি এই জিনিসটি বুঝলে। আর এই যে প্রেজেন্টেশন বা উপস্থাপনা তারা করছে, এই প্রেজেন্টেশন বা উপস্থাপনাটা করার জন্য, সুন্দর করার জন্য, আকর্ষণীয় করার জন্য তারা কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে প্রেজেন্টেশনটা তৈরি করছে। তো কম্পিউটারের যে সফটওয়্যার গুলো ব্যবহার করে প্রেজেন্টেশনটা তৈরি করা হয়, প্রথমত পাওয়ার পয়েন্ট, পিক্সা, ইমপ্রেস, সেগুলো হলো অন্যতম। এর যে কোনো একটা ব্যবহার করেই কিন্তু প্রেজেন্টেশন কিংবা উপস্থাপনা তৈরি করা যায়। যেহেতু এই সফটওয়্যার গুলো যে আমি তিনটার নাম বললাম, পাওয়ার পয়েন্ট, পিকাসা, ইমপ্রেস, এই সফটওয়্যার গুলোকেই কিন্তু প্রেজেন্টেশন সফটওয়্যার বলে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দুটি জিনিস জানলাম, প্রেজেন্টেশন কি জানলাম এবং প্রেজেন্টেশন সফটওয়্যার কি তা জানলাম। এই তিনটা সফটওয়্যারের মধ্যে বর্তমানে যেটা বহুল প্রচার বহুল ব্যবহৃত হচ্ছে কিংবা তোমাদের পাঠ্য বইয়ে যেটা সম্পর্কে দেওয়া হয়েছে, সেটা হলো মাইক্রোসফট কোম্পানির পাওয়ার পয়েন্ট। এই মাইক্রোসফট কোম্পানির পাওয়ার পয়েন্টটা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটা প্রেজেন্টেশন সফটওয়্যার। এর মাধ্যমে প্রেজেন্টেশনে ছবি, শব্দ, ভিডিও, হ্যাঁ, সবকিছু যুক্ত করে উপস্থাপনাটাকে একটা নান্দনিক, সুন্দর, আকর্ষণীয় ভাবে সকলের মাঝে কিন্তু উপস্থাপন করা যায়। শিক্ষার্থীরা, এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফাইলগুলোকে কিন্তু বলা হয় প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্টে কিন্তু একাধিক স্লাইড থাকে, আর একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে হ্যান্ডস আউট বলে। তাহলে শিক্ষার্থীরা, এটা কিন্তু একটু মনে রাখতে হবে যে একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলা হয়? হ্যান্ডস আউট। আর শিক্ষার্থীরা, এই পাওয়ার পয়েন্টের কাজটা যাতে সুন্দরভাবে উপস্থাপনা করা যায়, সেজন্য কিন্তু পরিকল্পিতভাবে একটি খসড়া তৈরি করে নিতে হয়। এই খসড়া তৈরি করাকে বলে স্লাইড লেআউট। এই দুটি জিনিস অবশ্যই আমাদের জানা থাকতে হবে। তো শিক্ষার্থীরা, এবার চলো আমরা আমাদের যে দ্বিতীয় কাজ, যে একটি পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম আমরা কিভাবে ওপেন করব, সেই বিষয়টি শিখি। সেই বিষয়টি আমরা সরাসরি কম্পিউটারে শিখবো শিক্ষার্থীরা, ব্যবহারিকের মতো। চলো আমরা আমার কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। শিক্ষার্থীরা, চলে আসলাম আমার কম্পিউটারের যে স্ক্রিন, সেই স্ক্রিনে। যে কোনো ল্যাপটপ কিংবা কম্পিউটারের চালু করার পর, পাওয়ার বাটন দেওয়ার পর সাধারণত ওপেন হয়ে যে অবস্থানে আসে, সেটা হলো তোমরা এখন স্ক্রিনে যে অবস্থানটা দেখতে পাচ্ছ সেটা। এই অবস্থানটাকে কি বলা হয় শিক্ষার্থীরা? আইকন সম্বলিত ডেস্কটপ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? যে কোনো ল্যাপটপ কিংবা ডেস্কটপ ওপেন করার পর সে তার স্বাভাবিক প্রক্রিয়া শেষ করে যখন সে কাজ করার জন্য প্রস্তুত হয়, তখন এই অবস্থানটা আসে। এই অবস্থানটাকে বলা হয় আইকন সম্মিলিত ডেস্কটপ। তো এই যে ডেস্কটপের বাম দিকে দেখো একটা বাটন আছে, এটাকে স্টার্ট বাটন বলে। এই যে দেখো, আমি কার্সর আনার পর উপরে লেখা আসছে স্টার্ট। এই বাম দিকে সকল কম্পিউটার, আর এই যে লাইনটা, এই নিচের যে লাইনটা, এটাকে বলা স্টার্ট বার বা স্টার্ট লাইন। তো এই স্টার্ট লাইন কিংবা স্টার্ট বারের বাম দিকে দেখো এই একটা বাটন আছে, সেটার নাম হলো কি শিক্ষার্থীরা? স্টার্ট বাটন। তো যে কোনো প্রোগ্রাম ওপেন করার জন্য, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম ওপেন করার জন্য প্রথমে আমার স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করার পর একটা মেনু ওপেন হবে। মেনুর এই জায়গায় কোনো কোনো কম্পিউটারে অল প্রোগ্রাম ক্লিক করতে হয়, আবার কোনো কোনো উইন্ডোজ কিংবা কম্পিউটারে সরাসরি প্রোগ্রামগুলোর তালিকা চলে আসে। তো আমরা সাধারণত যেটা বলি সেটা হলো
প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে, তারপর অল প্রোগ্রামে ক্লিক করতে হবে। অল প্রোগ্রামে ক্লিক করার পর দেখো সকল প্রোগ্রামের তালিকা এখানে চলে আসছে। এখান থেকে আমার কম্পিউটারের আমার মাউসের যে স্ক্রল সেটা নিচের দিকে ঘুরিয়ে খুঁজতে হবে কোথায় মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি রয়েছে। এই যে দেখো আমি পেয়ে গেলাম মাইক্রোসফট অফিস। তারপরে আমার মাইক্রোসফট অফিসে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে খুঁজতে হবে কোথায় মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আছে। এই যে দেখো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তারপরে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ক্লিক করলাম, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি ওপেন হয়ে গেল। তাহলে শিক্ষার্থীরা তোমরা আমি এখন যে কথাগুলো বলবো এগুলো সাথে সাথে খাতায় নোট করার চেষ্টা করবে। তাহলে আমি এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটা ওপেন করলাম, প্রথমে আমি কি করেছি, স্টার্ট বাটনে ক্লিক করেছি। লিখে ফেলো যে প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনে ক্লিক করার পর একটি মেনু ওপেন হবে, সেখান থেকে প্রথমে অল প্রোগ্রামে ক্লিক করতে হবে। অল প্রোগ্রামে ক্লিক করলে প্রোগ্রাম বা সফটওয়্যার বা প্রোগ্রামগুলোর তালিকা দেখতে পাওয়া যাবে। সেখান থেকে খুঁজে তারপরে মাইক্রোসফট অফিসে ক্লিক করতে হবে। মাইক্রোসফট অফিসে ক্লিক করার পর তারপর সেখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ক্লিক করতে হবে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ক্লিক করলেই এই যে এখন স্ক্রিনে তোমরা যে অবস্থানে দেখছো সেই অবস্থানটা চলে আসবে কিংবা ওপেন হয়ে যাবে। তাহলে শিক্ষার্থীরা কিভাবে আমরা প্রোগ্রাম ওপেন করব, প্রথমে স্টার্ট বাটনে ক্লিক, তারপরে অল প্রোগ্রামে ক্লিক, তারপরে মাইক্রোসফট অফিসে ক্লিক, তারপর মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ক্লিক। শিক্ষার্থীরা এই যে অবস্থানটা চলে আসছে এটাকে বলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোম পেজ। দেখো তো হোম পেজের মধ্যে উপরে দেখো একটা অপশন আছে এই যে হোম, ইনসার্ট, ডিজাইন, এটাকে বলে মেনু বার। আর উপরে যেটা রয়েছে সেটা হলো টাইটেল বার, শিরোনাম। আর নিচেরটা হলো মেনু বার। দেখো ফাইল, হোম, ইনসার্ট এগুলো মেনু বা অধ্যায়, এই জন্য এগুলোর নাম হলো কি মেনু বার। আর নিচেও দেখো অনেকগুলো বার রয়েছে, সেগুলোকে এই হোমের অধীনে তার রিবন কিংবা টুল, আবার ইনসার্ট ক্লিক করলে ইনসার্টের রিবন দেখা যাবে বা টুলস গুলো দেখা যাবে, ডিজাইনে ক্লিক করলে ডিজাইনের টুলস গুলো দেখা যাবে। মানে প্রত্যেকটা মেনুর অধীনে যে সাব মেনু গুলো রয়েছে সেই সাব মেনু গুলো এই রিবনে দেখতে পাওয়া যাবে। আর এই যে স্ক্রিনে আমরা যেটা এখন দেখতে পাচ্ছি সেটা হলো স্লাইড। সেটা হলো কি স্লাইড। এখন আমরা কিভাবে নতুন স্লাইড তৈরি করব, এখানে একটাই স্লাইড আছে। দেখো বাম পাশে এখানে দেখা যাবে যে স্লাইড সংখ্যা 1। প্রথমে আমরা দেখে নেই কিভাবে আরেকটি নতুন স্লাইড যুক্ত করতে হয়। শিক্ষার্থীরা খুব ভালো মতো খেয়াল করবে। প্রথমে আমরা দেখে নিব কিভাবে আরেকটি নতুন স্লাইড যুক্ত করতে হবে। তো নতুন স্লাইড যুক্ত করার জন্য আমাদেরকে হোম মেনুতে যেতে হবে। হোম মেনুতে ক্লিক করার পর হোম মেনু রিবন দেখা যাবে। দেখো এখানে একটি অপশন আছে যে নিউ স্লাইড। আমি যদি নিউ স্লাইড বাটনে ক্লিক করি, যদি আমি এই স্লাইড ক্লিক করি, দেখো এখন আমার আগে একটা স্লাইড ছিল, এখন আরেকটি স্লাইড ক্রিয়েট হয়ে গেছে। তাহলে শিক্ষার্থীরা আমরা নতুন স্লাইড কিভাবে ক্রিয়েট করব, প্রথমে হোম মেনুতে যাব। হোম মেনুতে ক্লিক করার পর তারপরে যে রিবন পাওয়া যাবে বা অপশন পাওয়া যাবে সেখান থেকে নিউ স্লাইডে ক্লিক করতে হবে। তারপরে যে কোনো একটা স্লাইড সিলেক্ট করে দিলেই আরেকটা স্লাইড যুক্ত হয়ে যাবে। তাহলে শিক্ষার্থীরা দেখো আমি কিন্তু পরপর কয়টি স্লাইড যুক্ত করেছি, দুটি স্লাইড যুক্ত করেছি। তাহলে শিক্ষার্থীরা তোমরা কি সহজেই একটি পাওয়ার পয়েন্ট ফাইলে কিংবা প্রেজেন্টেশনে স্লাইড যুক্ত করতে পারবে? নিশ্চয়ই পারবে। এবার আসো আমরা একটু যদি প্রথম স্লাইডে যাই, দেখো স্লাইডটা যুক্ত করার পর দুটি বক্স চলে আসছে, একটি এই টাইটেলের জন্য আর একটা সাব টাইটেলের জন্য। তো যে কোনো প্রেজেন্টেশনে তো সাধারণত লেখা থাকে, ছবি থাকে, সেটাই তো আমরা প্রেজেন্ট করি, তাই না শিক্ষার্থীরা? তো প্রথমে শিরোনামের জন্য একটা বক্স, এখানে চাইলে যে কোনো বিষয়ে শিরোনাম লেখা যাবে। তারপর দেখো এই উপশিরোনাম লেখার জন্য আরেকটা বক্স। তো আমি চাইলে কিন্তু যে কোনো শিরোনামে এখানে যে কোনো লেখা লিখতে পারি। তো আমি যদি খেয়াল করো যে কোনো লেখা যদি লিখি তাহলে অবশ্যই আমাকে কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত খেয়াল রাখতে হবে যে লেখাটা আমি লিখবো সেটা কি আমি বাংলায় লিখবো নাকি ইংরেজিতে লিখবো।
তারপরে খেয়াল রাখতে হবে আমি যে লেখাটা লিখবো লেখার সাইজটা কতটা হবে, লেখাটা কি অনেক বড় হবে নাকি লেখাটা অনেক ছোট হবে, বা লেখাটা তৃতীয়ত যেটা খেয়াল রাখতে হবে বা আমাদের খেয়াল রাখতে হয় সেটা হলো লেখাটাকে আমি কি কি কালার দিব, মানে কোনো রং করব, কোনো রঙিন মানে লেখা দিয়ে লিখবো নাকি সাদা কালো লিখবো। এই তিনটা জিনিস কোনো কিছু লেখা স্লাইডে কোনো কিছু লেখার আগে কিন্তু শিক্ষার্থীরা এই তিনটা জিনিস আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত, লেখাটা আমি ইংরেজিতে লিখবো নাকি বাংলায় লিখবো। দ্বিতীয়ত, লেখাটাকে আমি অনেক বড় করে লিখবো নাকি ছোট করে লিখবো। তৃতীয়ত যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো লেখাটা আমি কোন কালার দিয়ে লিখবো, যে সাদা কালার কালো কালার দিয়ে লিখবো নাকি গ্রিন কালার দিয়ে লিখবো নাকি ইয়েলো কালার দিয়ে লিখবো। এই তিনটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে। চলো আমরা একটা জিনিস এই আজকের টাইটেলে যুক্ত করি, সেটা হলো চলো আমরা ইংরেজিতে প্রথমত আমরা ইংরেজিতে একটা লিখবো। এখানে দেখো এই হোম মেনুতে পাশে এখানে একটা অপশন রয়েছে, এই যে ফন্ট। এখান থেকে আমাকে প্রথমে ইংরেজি ফন্ট, ইংরেজি লেখার জন্য যে ফন্ট সেটি নির্বাচন করে দিতে হবে। শিক্ষার্থীরা, ইংরেজি লেখার জন্য যে ফন্ট সেটির নাম হলো টাইমস নিউ রোমান। শিক্ষার্থীরা, সেটির নাম কি? টাইমস নিউ রোমান। এখান থেকে আমার এই মাউসের স্ক্রল নিচে নামিয়ে আমাকে খুঁজতে হবে যে টাইমস নিউ রোমান কোথায় আছে। যেহেতু টি অক্ষর সিরিয়াল, এই যে দেখো টাইমস নিউ রোমান। আর বাংলা যে ফন্ট, তাহলে কম্পিউটারে ইংরেজি লেখার জন্য আমাকে যে ফন্ট ব্যবহার করতে হবে তার নাম হলো টাইমস নিউ রোমান, ইংরেজি লেখার জন্য। আর বাংলা লেখার জন্য যে ফন্ট ইউজ করতে হবে সেটার নাম শিক্ষার্থীরা হলো সুতুনি এম জে। সেই ফন্টটার নাম কি? সুতুনি এম জে। তো দেখো আমি প্রথমে টাইমস নিউ রোমান সিলেক্ট করে দিলাম প্রথম। এবার আমি যে লেখাটা লিখবো সেই লেখাটা লেখার জন্য আমার কি দরকার, আমি কতটুকু সাইজ দিব, লেখাটা কি আমার অনেক বড় হবে নাকি ছোট হবে, সেটা হলো যে তার সামনে দেখো ফন্ট সাইজ। তো সেটা আমরা এই যে বাম পাশের যে অ্যারো চিহ্ন সেটা ক্লিক করে এখানে ধরো অনেক 44 ধরে নিলাম, আমি অনেক বড় আছে, আমি 36 করে দিলাম। তারপরে আমি যে লেখাটা লিখবো সেই লেখাটা আমি কি কালার দিয়ে লিখবো। শিক্ষার্থীরা, এই সবগুলোই কিন্তু হোম মেনুর অধীনে। দেখো এখানে এই যে একটা রেখা আছে এটার নাম হলো কি? ফন্ট কালার। এই বাম পাশে যে অ্যারো চিহ্ন, ডান পাশে যে অ্যারো চিহ্ন রয়েছে, অ্যারো চিহ্নতে আমি কোন কালার দিয়ে লিখতে চাই সেই কালার কিন্তু এখান থেকে আমি নিতে পারবো। অথবা মোর কালারে ক্লিক করে আমি ধরো গ্রিন দিয়ে লিখবো, আমি গ্রিন সিলেক্ট করে দিলাম। ওকে, এখন আমি এই যে এখানে লেখার জন্য জাস্ট আমার এই বক্সের উপরে মাউসটা ক্লিক, আমি যে লেখাটা লিখলাম সে কি হয়ে গেছে, সে সবুজ কালারের লেখা হয়ে গেছে। শিক্ষার্থীরা, এখন চাইলে কিন্তু তুমি আবারও এই লেখাটা এই বক্সটা সিলেক্ট করে চাইলে যদি তুমি এটার কালার চেঞ্জ করতে চাও, চাইলে কিন্তু এখানেও তুমি কি করতে পারবে? কালার চেঞ্জ করতে পারবে। এখনো যদি তুমি আরো ফন্ট এটার বড় করতে চাও, চাইলে এখান থেকে ফন্ট বড় করে দিলে কিন্তু এখন কিন্তু এটার ফন্টটা কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, এখন কিন্তু এই লেখাটাকে চাইলে তুমি যদি যে আমি দেখো বাম পাশে তিনটা অপশন আছে, এটার নাম বোল্ড, এটার নাম ইটালিক, এটার নাম আন্ডারলাইন। তুমি যদি লেখাটা একটু মোটা করতে চাও, দেখো বোল্ড ক্লিক করার সাথে সাথে এই লেখাটা একটু মোটা হয়ে গেল। তুমি যদি লেখাটাকে প্রয়োজন মতো বাঁকা করতে চাও, অনেক লেখা দেখি আমরা বাঁকা, সেটাকে বলে ইটালিক। তুমি যদি এটাকে ইটালিকে ক্লিক করো, দেখো লেখাটা বাঁকা হয়ে গেল। এবং তুমি যদি এই লেখাটার নিচে আন্ডারলাইন দিতে চাও, দেখো আন্ডারলাইনে ক্লিক করলে কিন্তু লেখাটার নিচে কি হয়ে যাবে? আন্ডারলাইন হয়ে যাবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা কি এখন নতুন স্লাইড তৈরি করে ইংরেজিতে যে কোনো একটা কিছু লিখতে পারবো? নিশ্চয়ই পারবো। শিক্ষার্থীরা, আজকের পাঠে আমরা যে বিষয়গুলো শিখলাম সেগুলো হলো প্রথমত জানলাম আমরা প্রেজেন্টেশন কি, তারপরে জানলাম প্রেজেন্টেশন সফটওয়্যার কি, তারপরে জানলাম কিভাবে আমরা একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করতে পারবো, সেই পদ্ধতিটা জানলাম যে কিভাবে আমরা ওপেন করতে পারবো। তারপরে যেটা জানলাম যে পাওয়ার পয়েন্টে কিভাবে একটি স্লাইড তৈরি করতে হয় কিংবা স্লাইড যুক্ত করতে হয় এবং স্লাইডে কিভাবে লিখতে হয়, সেই বিষয়টা কিন্তু আমরা জানলাম। তো শিক্ষার্থীরা, যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ক্লাসে আমার সাথে ছিলে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আবারও তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।